Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। দেশে ৯০,৯২৭ করোনা আক্রান্ত। না, একটা ফোন করা যাক। হ্যালো হ্যালো হ্যালো, আমি অবিনাশ রায় বলছি। হ্যাঁ স্যার, হ্যাঁ গুড মর্নিং হ্যাঁ বলুন। মর্নিং। আসলে লকডাউন চলছে, তাই ভাবলাম ফোন করেই খবরটা নেই। স্কুল তো বন্ধ। হ্যাঁ, আর সময় কি করে কাটছে, কেমন আছে? হ্যাঁ স্কুল তো বন্ধ, আর তো কবে খুলবে কিছু তো বুঝতে পারছি না। না আসলে ওই আমার স্কুলের কিছু স্টুডেন্ট আর কি, ওরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে, ওদের কিছু পড়াশোনার জন্য আমরা একটু এগিয়ে রাখতে চাইছি আর কি। বাবা, খুব ভালো। দেখুন, আমাদের বাড়ির পাশে তো বাজার, তো আমি তো প্রতিদিন দেখতে পাচ্ছি। হ্যাঁ মানে বেশিরভাগ মানুষের হাতে গ্লাভস নেই, মাস্ক নেই মুখে। আমি কি আক্কেল এদের, আমি বুঝি না। হ্যাঁ, কি সর্বনাশ! এরা কি বুঝতে পারছে না রোগটা কত মারাত্মক? একজন থেকে বহুজনকে খুব দ্রুত এটা সংক্রামক করে। কি বলবো, মানে নিজেদের সুরক্ষার কথা যদি আমরা নিজেরা না ভাবি, তাহলে কার কি বলার আছে? আর এগুলো তো টিভি চ্যানেলে সবই দেখাচ্ছে। আমাদের দেশ ভারতবর্ষ 135 কোটি, কি হবে বলুন তো? ভাবলে তো আমার গা শিউরে উঠছে। আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। আর এই করোনা ভাইরাসকে আটকাতে গেলে প্রথম পদক্ষেপ লকডাউন, মানে ঘরে থাকতে হবে। খুব প্রয়োজনে বাইরে গেলে মানুষ বাইরে যেতেই পারে তার নিজস্ব প্রয়োজনে, তাহলে মুখে মাস্ক, হাতে গ্লাভস এটা পরতেই হবে। মৃতের সংখ্যা তো আমেরিকাতে ক্রমাগত বেড়েই চলেছে, মানে সমস্ত দেশকে ফেলে আমেরিকা এগিয়ে রয়েছে। আর ইটালি চিকিৎসা শাস্ত্রে যদিও অনেক এগিয়ে, কিন্তু সেখানে তো মৃতের সংখ্যা কম নয়। এই মারণ ভাইরাসকে হারাতে এর সঠিক ভ্যাকসিন আর মেডিসিন আবিষ্কারে বিশ্বের সমস্ত দেশের যত গবেষক আছে তারা দিন রাত গবেষণা করছে। মানুষই আবিষ্কার করবে আর পরাজিত হবে এই করোনা ভাইরাস। শুধু আমাদের ধৈর্য ধরে এই আবিষ্কার পর্যন্ত অপেক্ষা করতে হবে আর সাবধানে থাকতে হবে। একদম ঠিক কথা স্যার,
একদম ঠিক কথা বলেছেন। ও স্যার, একটা কথা বলছি যে এই লকডাউনের আগে আমাদের মহিলা কমিটির একটা মিটিং হলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে যে আলোচনা হয়েছিল সেগুলো আমি না পয়েন্ট ওয়াইজ একটা নোট ডাউন করে রেখেছি। বাহ, দায়িত্ব বোধ আছে বলতে হবে। শোনো, গত বছর যখন স্কুলে অ্যানুয়াল মিটিং হয় তখনই তোমাকে আমি প্রথম দেখেছিলাম। সেদিনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে আমি মহিলা কমিটির সেক্রেটারি করব। 1 বছর হলো চাকরি সূত্রে আমার স্কুলের কাছাকাছি বাবা বাড়ি করেছেন। কটা মানুষকে ভালো করে চিনি, ভালো কথাই তো বলছিলেন, কিন্তু সত্যি অন্ধবিশ্বাস মানুষকে, ওনার মুখোশের নিচে আসল মুখটা নয় তো। কি চান উনি? কি চান? একবার আমাকে দেখিয়ে কি বুঝেছিলেন স্যার? দেখুন, এই কমিটিতে তো আগেও বেশ কিছু যোগ্য ব্যক্তি ছিলেন না এরকম তো নয়। হয়তো ছিল, তবে আমার মতো অবশ্যই না। আমার প্রতি আপনার এই উদারতা শুধু কি স্নেহের নাকি? বললে যখন, তাহলে পরিষ্কার করেই বলি, তোমাকে ঘরের বই হিসাবে দারুণ মানাবে। তোমার জুড়ি পাওয়া ভার, ঘর একদম পুরো ভালো হয়ে যাবে। দেখো, একসময় তো সব ঠিকই হয়ে যাবে, তখন কিন্তু আমার প্রস্তাবটা নিয়ে দিও। দেখুন, আপনি ঠিক কি বলতে চান সেটা স্পষ্ট করে যদি একটু শর্টকাটে বলেন। আসলে ঘরে অনেক কাজ পড়ে রয়েছে, বুঝতে পারছেন, লকডাউনের সময় কাজে লোক আসছে না, কাজ আছে, বাচ্চাদের কাজ দেখতে হবে। ঠিক ঠিক আছে স্যার, বাবা এখন ছাড়ছি কেন? নমস্কার। হ্যালো হ্যালো, বাবা এক্ষুনি আবার আমাকে হসপিটালে যেতে হবে। করোনার সংক্রমণ চারিদিকে কিন্তু বেড়ে যাচ্ছে। তুমি বাজারে একদম যাবে না। গতকাল সবজি আলা গেটের সামনে আসছিল, সব রাখা আছে, ডিম দুধ সব। না না, আমি কোথাও বেরোচ্ছি না। আমি আবার কোথায় বেরোবো? শোনো, সাবধানে যেও। মেয়েটা এসে আর যেতে পারেনি, ও আছে বলে রান্নাঘরটা সামলাচ্ছে। কার সাথে ফোনে কথা বলছিলে বাবা? এই আমাদের আনন্দ বিদ্যাপীঠের একজন মহিলা টিচার, নাম সুস্মিতা দাস। এই বছরখানেক হলো এখানে বাড়ি করেছে এরা। মেয়েটা খুব ভালো। ওকেই আমি এখানকার মহিলা কমিটির সেক্রেটারি পদটা দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তুমি চেনো নাকি? কি নাম বললে? সুস্মিতা দাস? হ্যাঁ, গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আমার চেম্বারে গেছিল, ওই অ্যালার্জির ওষুধ নিতে দিয়েছে। কেমন লাগলো তোমার ওকে? বুদ্ধিমতী মনে হলো। না বাবা, দেরি হয়ে যাচ্ছে, হসপিটালে গিয়ে কি দেখবো আমি জানি না। রুগী তো বাড়ছে, হু হু করে বাড়ছে। ও শোনো, এই গতকাল খবরে শুনলাম কলকাতার কোন এক হসপিটালে নাকি একজন স্বাস্থ্যকর্মী আর একজন ডাক্তার আক্রান্ত হয়েছে। তো
তুমি কিন্তু সাবধানে থাকবে বাবা। যদিও ডাক্তার তুমি, তোমার তো একটা কর্তব্য আছে, নিজের জীবনকে বাজি রেখে তুমি তোমার কর্তব্য পালন করবে, আমি এটাই চাই। শুধু ডাক্তার নয় বাবা, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশের বড় বড় কর্তারা, পুলিশ কর্মী, সাফাইওয়ালা, আমরা সবাই আমাদের জীবনকে বাজি রেখে এই লড়াইয়ে নেমেছি মানুষকে বাঁচাতে। বাবা, আমি তোমাকে বাজারে যেতে মানা করছি কেন জানো? এটা একটা মারাত্মক ব্যাধি। একটা শিকলের সাথে যত রিং লাগানো যাবে ততই কিন্তু শিকলটা বড় হতে থাকবে, ক্রমশই বড় হতে থাকবে। আবার একটা সংক্রামিত মানুষের সংস্পর্শে যত মানুষ আসবে ততই কিন্তু একটা মারণ ভাইরাসের শিকল বাড়তে থাকবে, আমরা চোখেও দেখতে পারবো না। একটা অদৃশ্য শিকল সমাজকে মৃত্যুর পথে নিয়ে যাবে। সময় মতো খেয়ে নিও আর সাবধানে থেকো বাবা। আমি এখন আসি। হ্যালো, হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ ডক্টর রঞ্জন রায় বলছেন তো? হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আসলে আমি আপনার এক পেশেন্ট সুস্মিতা দাস বলছি। ফেব্রুয়ারির মাঝামাঝি একটা অ্যালার্জির জন্য আপনার কাছে গিয়েছিলাম, আপনার চেম্বারে গিয়েছিলাম। ও আচ্ছা, তা এখন কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। না না, ওষুধে কাজ দিয়েছে। হ্যাঁ ভেবেছিলাম যাবো, কিন্তু লকডাউনটা পড়ে যাওয়াতে তো আর যাওয়া হলো না। তাই ভাবলাম যে ফোন করে জানাই আপনাকে। আজ সকালে অবিনাশ রায় মানে আমার বাবা, ওনার সঙ্গে কি আপনি ফোনে কথা বলছিলেন? হ্যাঁ, কিন্তু আপনি আপনি জানেন কি করে? হ্যাঁ, আপনি অবিনাশ স্যারের ছেলে? ও মাই গড, আমি জানতাম না তো। স্ট্রেঞ্জ। আচ্ছা ম্যাডাম, আমি এখন খুব ব্যস্ত, হসপিটালে যেতে হবে। ওখানে গিয়ে আবার কি দেখবো কে জানে। ছাড়ছি, কেমন? ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওকে ওকে ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। বাই।
তো। তাই হ্যাঁ, রঞ্জন আমারই ছেলে, আর ওর জন্যই তোমাকে আমি পছন্দ করেছিলাম। ও ছোট থেকেই খুব বাধ্য, বুঝলে, আর মাকে তো হারিয়েছে বেশ কয়েক বছর আগে, আর এত বাধ্য। আমার ওকে মানুষ করতে কোনো বেগ পেতে হয়। তোমার ওকে পছন্দ তো? দেখো, সব একদিন ঠিক হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। তখন না হয় তোমার বাড়ি গিয়ে তোমার বাবা মাকে প্রস্তাব দেবো। কি প্রস্তাব নিয়ে যেতে পারবো তো? ঠিক আছে স্যার, আমি এখন রাখছি। হ্যাঁ, পরে ফোন করবো। হ্যাঁ, রাখছি স্যার। ঠিক আছে। চিন্তা নেই, কমে যাবে। হ্যাঁ, ওষুধগুলো যেরকম ভাবে বললেন সেরকম ভাবে। আর এগুলো কি শেষ করার পরে আমি আসবো? ওষুধ যা দিলাম চালিয়ে যান, আশা করি কমে যাবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে না হয় একবার দেখে যাবে। আচ্ছা, মাঝখানে এসে একদিন দেখিয়ে যাবো। ঠিক আছে। প্রয়োজন হলে ফোন করবে। হ্যাঁ, অবশ্যই, যদি কোনো প্রয়োজন হয় তবে তো ফোন করতেই হবে। ঠিক আছে। ঠিক আছে, আমি চলে ডাক্তার বাবু। আসুন। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলোয় নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হারা, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলোয় নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হারা। হ্যালো, হ্যালো, সুস্মিতা, হ্যাঁ স্যার। বলছি যে রঞ্জন তো দুদিন আগে হসপিটালে গেল, তা হসপিটালে দুজন স্বাস্থ্যকর্মী, একজন ডাক্তার, তাদের রিপোর্ট নাকি পজিটিভ। কি বলবো, এখন রঞ্জনকে তো আবার 14 দিন আবার থাকতে হবে কোয়ারেন্টাইনে। তো আশা, আমার মতো কত বাপ মায়ের আশা সব স্থগিত হয়ে আছে। কি যে দিন দেখতে হচ্ছে এই বয়সে। ভাবছিলাম যে ছেলেটাও তো বয়স হয়ে যাচ্ছে, তোমার মতো মেয়ের সঙ্গে আমার পরিচয় হলো,
ভেবেছিলাম বেঁচে থাকতে ওর একটা সংসার হবে, কিন্তু না না, আমি 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 বলতে পারছি না সুস্মিতা। স্যার স্যার আপনি প্লিজ চিন্তা করবেন না, সব ভালো হয়ে যাবে। আপনি তো বলেছিলেন স্যার, সব দেশের গবেষকরা তো দেখুন তারা চেষ্টা করছেন নতুন নতুন ওষুধ আবিষ্কার করার। তারা এই কাজ নিয়ে তো দিন রাত ব্যস্ত, বলুন। না না না, মানে এখন তো কিছু কিছু ওষুধ তো এরকমও হচ্ছে যে মানুষ সুস্থ হয়েও বাড়ি ফিরছে, আর সুস্থের সংখ্যাই তো বেশি। আমার দম যেন বন্ধ হয়ে আসছে। চোখ যেন বুঝে আসছে, চোখটা মেলতে পারছি না। তো চোখটা বুঝলে যেন ভালো লাগতো। সব ঈশ্বর, ঈশ্বর কি করেন, ঈশ্বরই ভরসা। ছেলেটা যাক, তোমাকে জানালাম, চিন্তা করো না, কিছু একটা হবেই। ঈশ্বরের উপর ভরসা। ঠিক ঠিক আছে, এখন অনেক রাত হয়েছে, আপনি আপনি শুয়ে পড়ুন। প্লিজ টেক কেয়ার। হ্যাঁ, হ্যালো সুস্মিতা। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি একটা সকালবেলা একটা ভালো খবর দেব, যে আমার ছেলে রঞ্জন, হ্যাঁ ও তো সকালে এসছে বাড়িতে। হ্যাঁ 14 দিন পর এলো আজ। হ্যাঁ না না না, আজকে এই 15 দিন হলো আর কি, 15 দিনের দিন ও সকালে এলো। ওর রিপোর্ট এসছে নেগেটিভ। হ্যাঁ নেগেটিভ। হ্যাঁ এটা তো ভালো খবর। তো যাই হোক, যা অবস্থা। আর শোনো, আমি ওই আমার ঠাকুর ঘরে একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, যে সংকট, মহা সংকট, আমাদের তো ঈশ্বরের কাছে প্রার্থনা ছাড়া আর কোনো গতি নেই। তুমি যদি পারো তাহলে এই সকালবেলা সূর্যের কাছে তুমি প্রার্থনা করো। অবশ্যই। যদি ঈশ্বর ভালো রাখেন তাহলে আমরা বেঁচে থাকতে পারবো, এই আর কি। চাচ্ছি। ঠিক আছে। ঈশ্বর, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, এই মহা সংকটের দিনে তুমি নিষ্পাপ শিশু ও সরল সহজ মানুষের কোনো ক্ষতি না হয়, তাই তুমি দেখো, ওদের রক্ষা করো। মনুষ্য জীবকে তুমি
রক্ষা কর, রক্ষা কর। অনেক আশা নিয়ে তোমার কাছে আমি প্রার্থনা করছি, এই মনুষ্য জীবকে তুমি রক্ষা করো, পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখো। অনেক আশা। রঞ্জন, বাবা রঞ্জন, এদিকে এসো, এসো, তাকাও, তাকাও সূর্যের দিক, দেখো, দেখো, আজও অব্দি সূর্যের কিরণ কেমন আকাশে ঝলমল করছে। যুগে যুগে সূর্য তার কিরণ বিতরণ করে গেছে এই পৃথিবীর বুকে, আজও তার কোনো অন্যথা হয়নি। দেখো কেমন উজ্জ্বল এই আকাশ, প্রকৃতিও তার একই নিয়মে চলছে। আমার বিশ্বাস মনুষ্যজীবের এই মহাসংকট কেটে যাবে, মানুষ আবার নির্ভয়ে সুখে ও মহা আনন্দে এই পৃথিবীতে